রাজ্য জুড়ে এখনো চলছে ইডির তল্লাশি। জেলা থেকে শহর সব জায়গাতেই ইডির এই মুহূর্তে হানা চলছে। তার মধ্যে শোনা যাচ্ছে যে এই অভিযুক্তদের দুজনকে আটক করেছে, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার এখনো দেখায়নি, তবে আমরা বলতেই পারি যে দুজন অভিযুক্তকে ইতিমধ্যেই কিন্তু আটক করেছে। তবে শেষ পর্যন্ত ইডি গ্রেপ্তার করে কিনা সেই বিষয়ে আমাদের নজরে থাকবে। তবে রাজ্য পুলিশ যেভাবে শীত ঘুমেছিল, অর্থাৎ 2022-23 সালের পর রাজ্য পুলিশ কি এই ড্রাগ মাফিয়াদের কন্ট্রোলে আনার জন্য কোন রকম কোনো বড় অভিযান করেনি? তার জন্যই কি এই ড্রাগ মাফিয়ারা কেউ 5 কোটি টাকা দিয়ে বাড়ি করেছেন, কেউ শুটকির মাছের ব্যবসার আড়ালে সারা ভারত জুড়ে এই ড্রাগ ব্যবসার যে বাড়বাড়ন্ত সেই বাড়বাড়ন্ত করে তুলেছেন? এই নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন রাজ্য পুলিশের উপরে কিন্তু উঠছে। এবং আজকে এমন একটা দিন যে রাজ্যের ইতিহাসে কিন্তু এই রকম ম্যারাথন ইডির তল্লাশি অন্তত রাজ্যের ইতিহাসে কেউ দেখেনি। আজকে ইডির এই তল্লাশি অভিযানের পর রাজ্য পুলিশের যে সর্বোচ্চ কর্তাদের, সেই সর্বোচ্চ কর্তাদের যে মুখ পুড়েছে এ কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি যে বাংলাদেশ ইস্যুতে কার্যত বাংলাদেশ হাই কমিশনে যেভাবে এক শ্রেণীর দুষ্কৃতীরা হামলা চালিয়ে ভারত সরকারের যেভাবে আন্তর্জাতিক মঞ্চে ভারত সরকারের মুখ পুড়েছে এ রাজ্যের সর্বোচ্চ পুলিশ আধিকারিকদের জন্য, ঠিক তার আর কয়েকদিন বাদেই আরো একটি ঘটনা, সেটা ইডি প্রমাণ করে দিল যে এ রাজ্যের পুলিশ কতটা শীত ঘুমে রয়েছে। এবং এ রাজ্যের পুলিশ এই ড্রাগ মাফিয়াদের নিয়ন্ত্রণ করার জন্য তারা যে কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি সেটা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। এবং এই কাকতালীয়ভাবে এই সমস্ত মাফিয়াদের সঙ্গে বা এই সমস্ত ড্রাগ মাফিয়াদের বাড়িতে যে সুইমিং পুলগুলি রয়েছে সেই সুইমিং পুলে বড় বড় কর্তারা সাঁতার কাটতে যান কিনা তা নিয়ে কিন্তু সাধারণ মানুষই এবার প্রশ্ন তুলতে শুরু করেছে। এবং এই ড্রাগ মাফিয়াদের অর্থে কারা কারা লাভবান হয়েছে তা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতির অন্দরে চলছে নানান গুঞ্জন। সেই গুঞ্জনে হয়তো রাজ্য পুলিশের কর্তাদের কানে পৌঁছাবে কিনা, সাধারণ মানুষের এই গুঞ্জন তাদের কানে পৌঁছাবে কিনা সেটা পরের বিষয়। কিন্তু তারা এই খাকি উর্দি পরে তারা যে একেবারে আজকে ব্যর্থ, যে ব্যর্থ আমরা সবসময় বলি, যে বাংলার পুলিশকে বলি, অন্যান্য স্টেট পুলিশকে বলি, এই রাজ্যের পুলিশে যে সম্পূর্ণ ড্রাগ মাফিয়াদের কন্ট্রোল করতে ব্যর্থ, সেই বিষয়ে কিন্তু আজকে আর দিনের আলোর মতো পরিষ্কার। এবং শুধু পরিষ্কারই নয়, আজকের এই হানার পর ইডির যে দিনভর তল্লাশি, সেই দিনভর তল্লাশির পর হয়তো তারা অনেক সম্পত্তি সিজ করতে পারে, তারা টাকা সিজ করতে পারে, সেটা পরের বিষয়। সেটা যখন বাজেয়াপ্ত করা হবে তখন ইডির যে লিস্ট থাকবে সেই লিস্ট দেখে বোঝা যাবে কি কি তারা আটক করলো এবং কি কি তারা বাজেয়াপ্ত করলো, সেটা পরে বোঝা যাবে। কিন্তু সেটা দেখেও কি রাজ্য পুলিশের এবার ঘুম ভাঙবে? এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন। আমরা এবার সরাসরি চলে যাব যে আমাদের প্রতিনিধি শতাব্দী রাজ্য পুলিশের অন্দরে তিনি গিয়েছিলেন। সেখানে তিনি শতাব্দী রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে অনেক কথা বলেছেন। কি উঠে এসেছে এবার আমরা দেখব। পুলিশকে শীত ঘুমে রেখে সাফল্য এলো ইডির হাতে। এই মুহূর্তে আমরা রয়েছি পুলিশ হেডকোয়ার্টারের সামনে, যে হেডকোয়ার্টারকে ঘুমে রেখে কার্যত ইডির সাফল্য। এবং দেখতে পাচ্ছেন আমার পেছনে পুলিশ হেডকোয়ার্টার, এবং সকাল থেকে আজকে ইডির হানা শহর আগরতলা জুড়ে। এবং আমি শুধুমাত্র শহর আগরতলায় বলবো না, ত্রিপুরা রাজ্যের এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি তাতে করে মোট 12টি জায়গায় ইডির তল্লাশি অভিযান চালিয়েছে। এবং যারা অর্থনৈতিক অনিয়ম এবং সেই সঙ্গে যারা ফেন্সি ডিল এবং ড্রাগস কারবারের সঙ্গে জড়িত রয়েছে তাদের নাম এই মুহূর্তে সামনে এসেছে, এবং তাদেরকে ইতিমধ্যে তাদের বাড়িঘর তল্লাশি চালাচ্ছে ইডি। এবং প্রশ্ন উঠছে, তাহলে কি ইডি যে জায়গায় ইডি এক প্রকার সাফল্য এসেছে, যে জায়গায় পুলিশের দায়িত্ব ছিল সেই জায়গায় পুলিশ কি ব্যর্থ রয়েছে? এই প্রশ্নটা কিন্তু আজকে রাজ্যের সাধারণ নাগরিকরা তুলে ধরেছে। এবং তারপর আসছি যেখানে
কার্যত আজকে সকাল থেকে ইডির হানা দিয়েছে এবং আজকে শুধুমাত্র শহর আগরতলায় নয়, গোটা ত্রিপুরা রাজ্যে যারা ফ্যান্সি ডিল এবং যারা নেশা কারবারের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের যারা মূল মাস্টার মাইন্ডার রয়েছে, তাদের নাম কিন্তু 8 থেকে 80 রাজ্যের প্রত্যেকটা মানুষ জানে। সেই জায়গায় পুলিশ কেন সেই সাফল্য দেখাতে পারেনি? এবং আমরা প্রত্যেক সময় দেখতে পারি যে পুলিশ গণা কয়েক নেশা কারবারিকে আটক করে, কিন্তু যারা মূল মাস্টার মাইন্ড রয়েছে তাদেরকে কেন পাকড়াও করতে পারছে না? তবে নিন্দুকেরা বলে যে যদি 10 লরি গাঁজা আটক করা হয়, সেই জায়গা থেকে 2 লরি পুলিশের হাতে আসে আর বাকি 8 লরি কার্যত ছেড়ে দেওয়া হয়। এমনটা কিন্তু রাজ্যবাসীর মুখে মুখে দাঁড়ায়। এবং তারই মধ্যে আরো একটি যেখানে প্রশ্ন থেকে যাচ্ছে বারবার, যেখানে নার্কোটিক্স মামলায় যারা যুক্ত থাকে তাদের ক্ষেত্রে কিন্তু তারা সহজে জামিন পায় না। তাহলে এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে যে কিভাবে নার্কোটিক্স মামলায় যারা জড়িত তারা কিভাবে পার পেয়ে যাচ্ছে, এবং যে লরিগুলি দিয়ে কার্যত নেশার বাণিজ্য চলে বা নেশা কারবারিরা বারংবার পাচার চালিয়ে যায়, সেই লরিগুলি যারা ভাড়া করছে তাদের নামগুলিকে কেন সামনে আনতে পারছে না পুলিশ? এই নিয়ে কিন্তু বারবার পুলিশের ব্যর্থতা উঠে আসছে, যেখানে আজকে গোটা দিন ধরে এখনো পর্যন্ত যদি দাঁড়িয়ে বলা যায় ইডির তল্লাশি অভিযান তারা জারি রয়েছে, মূল মাস্টার মাইন্ড তারা সামনে আনছে, কিন্তু কান টানলে মাথা আসে সেটা কিন্তু অবশ্য বলাই যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে কি যারা মূল মাস্টার মাইন্ডে রয়েছে তাদেরকে কি পাকড়াও করতে পারবে পুলিশ, নাকি সেখানেও কার্যত ইডিরই সেখানে দায়িত্ব পালন করতে হবে? সেটা অবশ্য লক্ষণীয় বিষয় এবং সেদিকেই অবশ্য তাকিয়ে রয়েছে রাজ্যের সাধারণ মানুষ। একেবারেই আমরা শুনছিলাম পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদের প্রতিনিধি শতাব্দী কি তুলে ধরলো, যে শতাব্দী যে কথাগুলো তুলে ধরলো, একেবারেই লরি আটক হচ্ছে কিন্তু লরির মালিক আটক হচ্ছে না। লরি আটক হচ্ছে কিন্তু লরির মালিকরা তারা কি কিচ্ছু জানতেন না যে এই তাদের লরিতে করে যে ড্রাগ পাচার হচ্ছে, লরির ড্রাইভার গ্রেপ্তার হয় কিন্তু লরির মালিকরা আশ্চর্যজনকভাবে ছাড় পান। কেন ছাড় পান তা নিয়েই কিন্তু রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার সাধারণ মানুষ প্রশ্ন করছে। আদতে রাজ্যে যারা আধিকারিকরা রয়েছেন তাদের কিন্তু কোথাও কোনোদিনও সরকারি এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আমলাদের তাদেরকে কিন্তু জবাবদিহি করতে হয় না। তার জন্য হয়তো তারা সাধারণ মানুষের এই জবাবগুলো বা সাধারণ মানুষের এই প্রশ্নগুলো সচেতনভাবে তারা এড়িয়ে যেতে পারেন। কোনো আধিকারিক, কোনো পুলিশের আধিকারিক এই যে সাধারণ মানুষের যে প্রশ্নগুলো উঠছে যে নার্কোটিক মামলাতে কিভাবে বেল পেয়ে যায়, নার্কোটিক মামলাতে কিভাবে অভিযুক্তরা ছাড় পেয়ে আবার দ্বিতীয়বার ব্যবসা করে, তাদের উপর কেন নজর রাখা হয় না, এই যে সাধারণ মানুষের যে প্রশ্নগুলো, সেই সাধারণ মানুষের প্রশ্নগুলোতে রাজ্যের যারা বাবু শ্রেণীর যারা আধিকারিকরা রয়েছেন তারা কখনো উত্তর দেন না। কিন্তু এই ক্ষেত্রে বলে রাখি যে রাজ্যের যারা শাসক দল বা যারা মন্ত্রী তারা কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নগুলির কিন্তু মুখে পড়ে। কেন? তারা জনপ্রতিনিধি। জনপ্রতিনিধিদের খুব সহজেই সাধারণ মানুষ প্রশ্ন করতে পারে, কিন্তু যারা আমার আপনার ট্যাক্সের পয়সায় এই ড্রাগ মাফিয়াদের কন্ট্রোল করবে, তাদের কিন্তু সাধারণ মানুষের কাছে কোনো উত্তর দিতে হয় না। তাই কি তাদের দায়বদ্ধতা কম যে একবার যদি চাকরিটা পেয়ে যায় তাহলে সারা জীবনের জন্য সেফ? এই যে মানসিকতা, এই জন্যই কি রাজ্য পুলিশের অন্দরে আস্তে আস্তে ঘুণ ধরেছে। একটা কথা বলা যায় যে রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে না, সেটা যেমন সাধারণ মানুষ মানছেন না, অন্যদিকে যারা নিচুতলার পুলিশ কর্মী তারাও যে ধোয়া তুলসী পাতা নন তাও কিন্তু উঠে এসেছে সাধারণ মানুষের। সাধারণ মানুষ অনেক সময় পুলিশ কর্মীদের বা পুলিশ বাবুদের সামনে যেতে তারা ভয় পান, তারা প্রশ্ন করতে ভয় পান। তারা সংবাদ মাধ্যম যখন যায় তাদের কাছে ক্যামেরার সামনে যে প্রশ্নগুলো আমি করছি, যে প্রশ্নগুলো আমি এখানে বসে তুলছি, একটাও আমার নিজের প্রশ্ন নয়, সব প্রশ্ন সাধারণ মানুষের। এখন রাজ্য পুলিশের উচিত তাদের আজকের যে ইডির আধিকারিকদের এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে যে বাবুদের নাম আজকে উঠে এসেছে, সেই বাবুদের দুয়ারে তারা কেন পৌঁছাতে পারলো না সেটা একটা প্রেস কনফারেন্স করে তাদের বলা উচিত। এবং সার্বিক যদি তাদের ব্যর্থতা থাকে তাহলে তারা এ রাজ্যের মানুষের ট্যাক্সের পয়সায় তারা গাড়ি চড়ে, এ রাজ্যের মানুষের ট্যাক্সের পয়সায় তারা মায়না পায়, তাহলে তারা কেন এই জায়গায় ব্যর্থ? এই প্রশ্নের উত্তর কিন্তু সাধারণ মানুষ চাইছে। মজার বিষয় হচ্ছে এই আইপিএসরা
এই আইপিএসরা একেবারে তাদের সাধারণ মানুষের কাছে উত্তর দেওয়ার মতো কোনো নিধান সংবিধান বা আমাদের দেশের যে সংবিধান সেই সংবিধান কিন্তু দেয়নি। সাধারণ মানুষ প্রশ্নের জবাব চাইতেই পুলিশ আধিকারিকদের পারে না, তার জন্যই হয়তো সাধারণ মানুষ পুলিশের দুয়ারে গিয়ে এই প্রশ্নগুলো করে না, এবং এই জায়গাটারই কি তারা সুযোগ নিচ্ছে, প্রশ্ন কিন্তু উঠছে। এবার আমি সরাসরি চলে যাব আমার আরো এক প্রতিনিধির কাছে, অঙ্কিতার কাছে চলে যাব। কেন যে 2018-19 সালে রাজ্য পুলিশের বহু পুলিশ কর্মীর নাম কিন্তু উঠে এসেছিল এই ড্রাগ মাফিয়াদের জন্য। এই ড্রাগ মাফিয়াদের জন্য সঙ্গে তারা যে জড়িয়ে যাচ্ছে এটা আজকে নতুন নয়, এটা একেবারে 2018-19 সালেই উঠে এসেছে। যে ধ্রুবর কথা বলা হচ্ছে তিনি কিন্তু গ্রেপ্তারও হয়েছিলেন, তারপরেও বেল পাওয়ার পরে তিনি আবার এই ব্যবসাটা শুরু করলেন। অর্থাৎ এই ব্যবসার যে মধু রয়েছে সেই মধু ছেড়ে কিন্তু রাজ্যের একজন পুলিশ কর্মী, সেই সময় বহিষ্কৃত পুলিশ কর্মী, তিনি কিন্তু এই মধু ছেড়ে বেরোতে পারলেন না। আর প্রশ্নটা তো উঠবেই, একেবারে জামাই শ্বশুর মিলে তারা ব্যবসাটা চালালেন, কিন্তু তাদের উপর ফার্দার কোনো নজরদারি রাখা হলো না। আমার সঙ্গে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, শুনতে পাচ্ছ? একদমই শুনতে পাচ্ছি। অঙ্কিতা, এই যে ড্রাগ মাফিয়াদের সঙ্গে বারবার যেটা সাধারণ মানুষের কাছ থেকে উঠে এসেছে, সাধারণ মানুষের যেটা অভিযোগ যে এই ড্রাগ মাফিয়ারা 2018-19 সালেই পুলিশের অন্দরে প্রবেশ করেছে, বা পুলিশও ওতপ্রোতভাবে পুলিশের একটি অংশ, সব পুলিশ খারাপ নয়, বহু পুলিশ কর্মী আছে তারা এই মাফিয়াদের সঙ্গে কম্প্রোমাইজ করে না বলে হয়তো তারা সেইভাবে ভালো পোস্টিং পান না, তারা নীরবে একেবারেই চেয়ারে বসে সারাটা জীবন চাকরি করে যাচ্ছেন। এই যে পুলিশ কর্মীদের সঙ্গে ড্রাগ মাফিয়াদের একেবারে মাখো সম্পর্ক, এটা কত সাল থেকে কিভাবে উঠে এসেছে সেটা যদি একবার বিস্তারিত বলো। সাধারণ মানুষ যে অভিযোগ তোমার কাছে আজকে সারাদিন করেছে। একদমই, দেখো এই তথ্যটা যদি তুলে ধরতে হয় তবে আমাদের কিছুটা পেছনে যেতে হবে, অর্থাৎ 2018 সাল। 2018 এবং 2019 সালের যে মাঝামাঝি সময়টা, এই সময়টাতে রাজ্যে প্রথম নেশা মুক্ত যে ত্রিপুরা, তার ডাক প্রথম উঠেছিল 2018 এবং 19 সালে। এবং আমরা তখন দেখেছিলাম যে রাজ্যে কিভাবে অভিযান, গাঁজা গাছ ধ্বংস হোক বা কোনো ড্রাগ মাফিয়াদের গ্রেফতার হোক, সবটা বিষয় কিন্তু 2018-2019 সাল থেকে প্রথম তার উত্থান দেখেছি। আর সেই সময়টায় দেখা গেছে যে 7 জন পুলিশ আধিকারিক গ্রেফতার হয়েছে যারা এই নেশা কারবারের সাথে সহযোগিতা দিত, অর্থাৎ বাঁকা পথে বা পেছনের দরজা দিয়ে সাহায্য করত। এই অভিযোগে 7 জনকে গ্রেফতার করা হয়েছিল। এর মধ্যে একজন ছিল অন্যতম এএসআই ধ্রুব মজুমদার। আর এই ধ্রুব মজুমদার, তিনি বা তার নেতৃত্বে গোটা সাম্রাজ্য চলতো, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যে তথ্য বলছে, যে অভিযোগ উঠে আছে। এবং এই এএসআই অফিসার থেকে শুরু করে দেখা গেছে এসআই কনস্টেবল, মোট 8 জনকে 2018 সালে গ্রেফতার করা হয়েছিল। এবং যে ধ্রুব মজুমদারের বিরুদ্ধে ইতিমধ্যে ইডি অভিযান চালাচ্ছে এবং তল্লাশি চালাচ্ছে, সেই ধ্রুব মজুমদার কিন্তু ফেন্সি ডিলের ব্যবসা করত। আমি আবারও বলছি, ফেন্সি ডিলের ব্যবসা। আজ সকালেও যখন আমরা লিটন সাহার বাড়িতে যাই এবং সেখানেও আমরা জানতে পারি তিনি ফেন্সি ডিলের ব্যবসা করতেন, ঠিক তেমনি ধ্রুব মজুমদার, যার নাম উঠে এসেছে, তিনিও কিন্তু ফেন্সি ডিলের ব্যবসা করতেন। এবং তার যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতেও তিনি বিলাসবহুল বাড়ি তুলে দিয়েছেন। সেই বাড়িতে তার শ্বশুর মশাই থাকেন, তার বাড়িতেও একাধিক অভিযোগ কিন্তু উঠে আসছে। অঙ্কিতা, আমি তোমায় একটু থামাবো। যে নিন্দুকেরা বলছেন তার শ্বশুরও নাকি প্রাক্তন পুলিশ কর্মী, এবং উদয়পুরের যে পুলিশ লাইন, সেই পুলিশ লাইনের পাশের বাড়িতেই আজকে ইডির আধিকারিকরা তল্লাশি চালিয়েছে। অর্থাৎ শ্বশুর পুলিশ মিলেই কি একেবারে পুলিশের একটা বড় অংশকে ম্যানেজ করেছে? একদমই, দেখো শ্বশুর জামাইয়ের সম্পর্ক জমে উঠেছে। কারণ পুলিশ কর্মী ধ্রুব মজুমদারের শ্বশুর তথা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী অমল বৈদ্যের
যে উদয়পুর পুলিশ লাইন স্থিত বাড়ি রয়েছে, সেই বাড়িতেই মূলত ইডি হানা চালিয়েছে আজ সকাল ঠিক 5টা থেকে এখনো পর্যন্ত জানা গেছে। আর এই অমল বৈদ্য তিনিও একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী এবং তার যে জামাই ধ্রুব মজুমদার তিনিও কিন্তু এএসআই, অর্থাৎ ভাবতেই পারছো দুজনেই হচ্ছে একেবারে একদিকে একজন পুলিশ কর্মী, অন্যদিকে একজন হচ্ছে এএসআই, অর্থাৎ তাদের যোগ সাজস্যে রাজ্যে কিন্তু একটা অংশে নেশার একটা বাণিজ্য একটা সাম্রাজ্য তৈরি হয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত তলাশিতে বেরিয়ে এসেছে। এবং এখনো পর্যন্ত জানা গেছে যে এই যে ধ্রুব মজুমদার যার কথা আমরা বলছি, এই ধ্রুব মজুমদারকে যখন গ্রেফতার করা হয়েছিল 2018 সালে, তারপর কিন্তু সে জামিনে ফিরে আসে এবং জামিনে ফিরে আসার পর তিনি আবারও যুক্ত হন পুলিশের কাজে। তিনি আবারও কিন্তু দায়িত্বপ্রাপ্ত পুলিশ হিসেবে তিনি কাজ করেছেন। আর সেই জায়গায় একাধিক প্রশ্ন উঠেছে পুলিশ মহলে, কারণ দেখো পুলিশও গোটা বিষয়টা জানতো এবং সাধারণ মানুষও জানতো যে তিনি ডিজিটালের ব্যবসা করতেন। এবং এই ধ্রুব মজুমদারের সাথে 7 জন পুলিশকেও গ্রেফতার করা হয়েছিল, কারণ রাজ্যের একটা বড় অংশ এই নেশা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে, আদান প্রদানের ক্ষেত্রে যুক্ত রয়েছে। কিন্তু তিনি জামিনে আসার পর আবারও কিন্তু তিনি এই পুলিশ কর্মী হিসেবেই কাজ করেছেন, আর তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। অন্যদিকে দেখো আরো একটা প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে যে তাকে সাসপেন্ডও করা হয়েছিল সাময়িক জন্য, কিন্তু তারপরেও তিনি যখন জামিন পেয়ে বাড়ি ফিরে আসেন তারপরও কিন্তু তার যে ব্যবসা, সে ব্যবসাতে কিন্তু কোনো ধরনের ভাটা পড়েনি। তার ব্যবসার যে জোয়ার তা আমরা বারবার দেখতে পেয়েছি এবং তার যে বাড়ি ঘর, তার যে সম্পত্তি, সেই সম্পত্তি দিয়ে কিন্তু আন্দাজ করা সম্ভব। এবং অনেকেই অভিযোগ করছে যে তার শ্বশুর বাড়ি অমল বৈদ্যের যে উদয়পুর স্থিত বাড়িটা রয়েছে, বিলাসবহুল বাড়ি, সেটাও নাকি এই ধ্রুব মজুমদারই করে দিয়েছেন। অর্থাৎ ভাবতেই পারছো যে তার কতটা অর্থ বা সে কতটা এই ফেন্সিডিলের ব্যবসার মাধ্যমে সে অর্জন করেছিল। কিন্তু সে একজন এএসআই, সে এএসআই দায়িত্ব থাকাকালীন সে এই ফেন্সিডিলের ব্যবসা করত। অন্যদিকে আরো একটা অভিযোগ, দেখো রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করেছে, কিন্তু সেই জায়গায় তাকে জামিন দেওয়া হয়েছে বা তিনি জামিন পেয়েছেন। জামিন তখনই পাওয়া যায় যখন চার্জশিটে কোনো ধরনের দুর্বলতা থাকে। তবে সেক্ষেত্রে চার্জশিটে অবশ্যই দুর্বলতা, অবশ্যই পুলিশ তথ্য প্রমাণ ঠিকঠাক ভাবে দিতে পারেনি, গোয়েন্দা দপ্তরের সোর্স ব্যর্থ ছিল, রাজ্য পুলিশের তদন্ত ব্যর্থ ছিল, যার জন্যই কোনো ধরনের প্রমাণ জমা দিতে পারেনি বা চার্জশিটটা শক্তপোক্ত হয়নি, যার জন্যই তাকে জামিন দেওয়া হয়েছিল। এবং জামিন পেয়ে তিনি কিন্তু আবারও তার ব্যবসাটার উপর নজর দিয়েছেন, ব্যবসাটাকে আরো ফুলে ফেপে একেবারে চৌচির করেছে। আর এই ব্যবসাটাকে যখন তিনি আরো বৃদ্ধি করেছেন, তবে সেক্ষেত্রে কিন্তু তার যে গাড়ি বাড়ি তার সংখ্যাও বাড়তে থাকে, তার ব্যাংক ব্যালেন্সও বাড়তে থাকে। অন্যদিকে দেখো আরো একটা বিষয় আমি তুলে ধরবো, যে অভিযোগটা বুদ্ধিজীবীরা করছে তা হচ্ছে, দেখো এই ধ্রুব মজুমদার তিনি যেহেতু পেন্সিডিলের ব্যবসা করতেন, অভিযোগ রয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে একাধিক তথ্য রয়েছে, তারপর যখন তিনি জামিন পেয়ে বাড়ি ফিরে আসে, তারপর কেন তার উপর নজর দেওয়া হয়নি? এবার আসছে কেন নজর দেওয়া হচ্ছে না। 2018 এবং 2019 সালে বিশেষজ্ঞরা বা যারা বুদ্ধিজীবীরা রয়েছেন তারা বলছে যে 2018 এবং 2019 সালে যেভাবে এই নেশা সাম্রাজ্যকে বন্ধ করতে যেভাবে অভিযান চলেছিল, যেখানে পুলিশ আধিকারিকরাও বাদ যায়নি, তাদেরকেও গ্রেফতার করা হয়েছিল, সেই জায়গায় বর্তমানে 2022 থেকে 2023 এবং 2024-এ সে অভিযানটা কিন্তু একেবারে শূন্যের কোঠায় গিয়ে দাঁড়ায়, শূন্যে গিয়ে পৌঁছায় সেই সংখ্যাটা। অর্থাৎ আগে যে একটা দৌরাত্ম্য ছিল, বিভিন্ন পুলিশ কর্মীরা একটা আতঙ্কে থাকতেন, শুধুমাত্র পুলিশ কর্মীরা না, যারা ব্যবসায়ীরা রয়েছেন, কারণ আমরা দেখেছি আজ মিষ্টির দোকানের ব্যবসায়ী, আমরা দেখেছি ট্রান্সপোর্টের ব্যবসায়ীরা, তারা এই বিভিন্ন নেশা বাণিজ্যের সাথে যুক্ত ছিল। তাই সেক্ষেত্রে একটা প্রশ্ন অবশ্যই থাকছে যে 2018 এবং 2019 সালে যখন এই ধরনের বিষয়গুলির উপর নজর রেখেছিল রাজ্য সরকার, রাজ্যের গোয়েন্দা দপ্তর নজর রেখেছিল, তখন একাধিক রাঘব বোয়ালদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু বর্তমানে 2022-23 এবং 24 সালে তা কিন্তু একেবারে নেই, এমনটাই কিন্তু অভিযোগ। আর তার জন্য এই ব্যবসা কিন্তু ফুলে ফেপে উঠছে। এবং আজ যে কয়েকজনের বাড়িতে ইডি হানা দিয়েছে, তাদের যদি ব্যাকগ্রাউন্ডটা আমাকে দেখতে হয়, তাদের যদি পেছনের দিনগুলো দেখতে হয়, তারা কোনো না কোনো সময় কোনো না কোনো অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। কি সেই গ্রেফতারি ছিল? সেই নেশার জন্যই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তবে বুঝতেই পারছো 2018-19 তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তারা যখন ফিরে আসে তাদের উপর নজর দেওয়া হয়নি। আর এই অভিযোগ যখন বারবার উঠতে থাকে এবং 2022-23 সালে এই অভিযোগটা কিন্তু আরো জোরালো হয় যে কোনো ধরনের নজরদারি হচ্ছে না, পুলিশের একটা বড় ব্যর্থতা কিন্তু সেই জায়গায় নীল অবশ্যই থাকছে। একেবারেই
2023-24 রাজ্য পুলিশের উপরে যে কোনো নজরদারি ছিল না, আজকের এই ঘটনা কিন্তু সেটা অনেকাংশেই প্রমাণ করে দিচ্ছে। অর্থাৎ রাজ্য পুলিশের একটা বড় অংশের কর্মী তারা যে এই ড্রাগ মাফিয়াদের সঙ্গে মাখো সম্পর্কের রসায়নে জড়িয়ে গেছে সে বিষয় কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আমি আরো কথা বলে নেব, আরো এখনো ইডির যে তল্লাশি অভিযান, সেই ইডির তল্লাশি অভিযান কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। ইডির তল্লাশি অভিযান বিভিন্ন প্রান্তে চলছে এবং আজকে সারা রাত ইডির এই অভিযান চলবে বলে এখনো পর্যন্ত খবর আসছে। তবে আমি আবারও কথা বলে নেব আমাদের আরো যারা প্রতিনিধিরা রয়েছেন, যারা আজকে নন স্টপ কভারেজ অনলি ফর ভ্যানগার্ড, একমাত্র ভ্যানগার্ড নিউজই হচ্ছে সারা দিন আজকে এই নিউজ করছে। কোন রকম কোন ড্রাগ মাফিয়াদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমরা করব না, কোন রাজনৈতিক নেতাদের কোনো অঙ্গুলি হিলন আমরা মানব না, কারোর নির্দেশ মানব না। তার জন্য একমাত্র নিউজ চ্যানেল নিউজ ভ্যানগার্ডই সারা দিন আজকে এই ইডির তল্লাশি যে অভিযান, সেই ইডির তল্লাশির অভিযান নিয়ে আমরা খবর করছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গিয়েছে আমাদের আরেক প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, তুমি কোন জায়গাতে আছো সেটা যদি একবার দর্শকদের বলো, এবং সেইখানে ইডির তল্লাশি অভিযান এখন কোন পর্যায়ে সেটা একবার দর্শকদের বলো। একেবারেই নীল, দেখো একদিকে যখন ইডির নজরদারি রয়েছে, অন্যদিকে আমাদের নজরদারিও রয়েছে এই মুহূর্তে বটদোয়ালিতে। বটদোয়ালি রাম ঠাকুর আশ্রম লেন এবং তোমার যুবক সংঘ ক্লাব সংলগ্ন এলাকায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমার হচ্ছে সেখানে তোমার দেবব্রত দে ওরফে হচ্ছে বাবান, তার বাড়িতে এই মুহূর্তে চলছে তল্লাশি অভিযান। সকাল ভোর তোমার 4টা থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান এবং সেখানে এসেছে ইডি, এবং যে জায়গায় আমরা জানতে পারছি যে এই মুহূর্তেও কিন্তু ইডির তল্লাশি অভিযান জারি রয়েছে। এবং তারই মধ্যে আরো একটি নাম হচ্ছে সুব্রত দে, যে সুব্রত দে হচ্ছে তোমার দেবব্রত দের ভাই, এবং কার্য যে জানা গেছে মূল মাস্টার মাইন্ড দেবব্রত, সে কিন্তু এই মুহূর্তে পলাতক রয়েছে। এবং এই ক্ষেত্রে আরো একটি সূত্র মারফত আমি যে বিষয় জানতে পেরেছি তা হচ্ছে তোমার এর আগেও পুলিশ কিন্তু বারবার সেই বাড়িতে তল্লাশি অভিযান জারি রেখেছে এবং একাধিকবার সেই মামলায় তাকে যুক্ত করা হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে সে পুলিশের নজরদারি এড়িয়ে কিভাবে রাজ্য থেকে বহিরাজ্যে সে পাড়ি দিয়েছে সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এবং তারই মধ্যে যে সুব্রত দে, যে দেবব্রতদের ভাই, সে কিন্তু টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ একজন তোমার শিক্ষক। শতাব্দী তোমাকে একটু থামাবো। এই যে অভিযুক্ত দেবব্রত দে, তার ভাই সুব্রত দে, সে কি পলাতক? না, দেখো নীল, আমি যে বিষয় জানতে পারছি সুব্রত দে কিন্তু এই মুহূর্তে বাড়িতে রয়েছে এবং সে কিন্তু একটি টিচিং প্রফেশনে যুক্ত রয়েছে। সে একজন শিক্ষক হওয়া সত্ত্বে শিক্ষক মানে এই টিচিং প্রফেশনের আড়ালে সে নেশার বাণিজ্য পেন্সিডিল কারবার চালিয়ে যাচ্ছে বলে খবর রয়েছে। এবং তারই মধ্যে আরো একটি বিষয় জানিয়ে রাখি, আমরা দেখেছিলাম যে সকালেও কিন্তু তাকে তার অ্যাকাউন্ট সিজ করার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার যে ব্যাংক গুলি রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই খবর আমরা পেয়েছি। এবং তারই মধ্যে আরো একটি খবর জানিয়ে রাখছি যে এই মুহূর্তে কিন্তু তার বাড়ির বাইরে রয়েছে সিআরপিএফ জওয়ান এবং ভেতরে রয়েছে ইডি। গোটা বিষয় তোমার তল্লাশিতে জারি রয়েছে। এবং তারই মধ্যে তোমার আরো একটি খবর, যেটা হচ্ছে গতকাল রাত 8টা থেকে কিন্তু নজরদারি বা হিসেব নিকেশ করছিল ইডি, এবং সর্বমোট খবর পাচ্ছি তা হচ্ছে রাত 8টা থেকে এই প্রত্যেকটা বাড়ির দিকে কোন সূত্র মারফত ইডি খবর রেখেছে এবং সেই জায়গা থেকে কোনোভাবেই নজর এড়ায়নি। ভোর 4টা নাগাদ তারা এসেছে সুব্রতদের বাড়িতে এবং সেখানে তল্লাশি অভিযান জারি রয়েছে। তোমার সূর্য উদয়ের আগে থেকে কিন্তু সেখানে তল্লাশি যে জায়গা জারি রেখেছে সেই জায়গায় সূর্যাস্তের পরও কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি জারি রয়েছে। তবে হ্যাঁ, একটি বিষয়, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, মানে যে খবর আমরা পেয়েছি সুব্রত দের বাড়ির কথাই বলছি, কাউকে এখনো গ্রেফতার করা হয়নি, কিন্তু তল্লাশি কিন্তু জারি রয়েছে। এবং কৌতূহলী যারা প্রতিবেশী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তার বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন যে ওনার বাড়িতে কি রয়েছে এমন, যার কারণে বারবার পুলিশ তল্লাশি অভিযান জারি রয়েছে। এবং অন্যদিকে একটি অভিযোগ থেকে যাচ্ছে, এই যে তোমার বিভিন্নবার তার বাড়িতে পুলিশ অভিযান জারি রয়েছে এবং প্রত্যেকেই জানে, 8 থেকে 80 প্রত্যেকেই জানে যে তারা নেশার কারবারের সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে পুলিশের কাছে কি এই বিষয়টা ছিল না? এই আন্দাজ কি পুলিশ করতে পারেনি? যার কারণে আজকে পুলিশের ব্যর্থতাকে সামনে এক প্রকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইডি, সেই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। নীল, একেবারেই শতাব্দী, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আবারও তোমার সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করব। একটা কথা পরিষ্কার যে এই মুহূর্তে আমার সহকর্মী শতাব্দী, তিনি কিন্তু যে বিষয়টা শতাব্দী যে বিষয়টা দিয়ে তুললো, অত্যন্ত কিন্তু আরো একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে শিক্ষকরা। এবার এতক্ষণ আমরা নার্স
এতক্ষণ আমরা প্রাক্তন পুলিশ কর্মী, প্রাক্তন বৈরী, তারা এই নেশা কারবারির সঙ্গে জড়িয়ে গেছে, এই খবর আমরা আপনাদের এতক্ষণ জানাচ্ছিলাম। এবার কিন্তু রাজ্যের একাংশের শিক্ষকরাও এর সঙ্গে জড়িয়ে রয়েছে, সেই বিষয়টাও কিন্তু উঠে এসছে। তাহলে রাজ্যের নেশা কারবারিদের দৌরাত্ম্য এবং তাদের শিকড় কত দূর পৌঁছেছে, এবং এই স্বল্প পরিমাণে এই স্বল্প সময়ের মধ্যে, মানে আজকে সারাদিন দিনভর তল্লাশিতে মূল শিকড়ে ইডি পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।